Hello viewers, today I shall discuss about an important spoken English class. The conversation is between the shopkeeper and I. How to speak with the shopkeeper in English language. This class is for the beginners. Remember it. How to make the sentence for the beginners I shall discuss. Everybody will listen carefully. Look at the board, everybody. How shall we practice together to make the good communicative skill in English language? Let's go to the board. দেখো, the conversation is between the shopkeeper and I. এখানে I আমি কি লিখেছি দেখো, আমি এক প্যাকেট দোকানে যাওয়ার পর দোকানদারকে আমি বলছি যে আমি এক প্যাকেট লবণ কিনতে চাই। এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? মুদির দোকানে সেখানে গিয়ে বললো আমি এক প্যাকেট লবণ কিনতে চাই, এটাকে তোমরা কিভাবে বলবে? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে এই বাক্যটাকে বলতে হয়। এই বাক্যটাকে গঠন তোমরা কিভাবে করবে? সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা কোন টেন্সের গঠন? সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের এটা গঠন। তাহলে এখানে কি বলা আছে? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট কে আছে? আই। এগুলো গঠনগুলো তোমাকে মনে রাখতে হবে এবং নিত্যদিন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি যে ভিডিওগুলো প্রোভাইড করব অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে। সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, হাউ টু মেক দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স, ইউ মাস্ট হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি 30 মিনিটস মিনিমাম। দেখো, আমি এক প্যাকেট লবণ কিনতে চাই, এখানে সাবজেক্ট কে আছে? আই। তাহলে এখানে সাবজেক্ট কে বলেছে? আই। তাহলে আমরা এখানে প্রথমেই আমরা সাবজেক্টটা লিখছি। দেখো উপরে লিখছি, তোমরা বোর্ডে দেখে দেখো। এখানে সাবজেক্ট আই, এখানে গঠনের সাবজেক্ট আই বলা আছে। তাহলে আই, তারপর কি ভার্ব কে আছে? ভার্ব হচ্ছে এখানে চাই। লাস্ট অংশটা তোমরা দেখবে। তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে কি আই ওয়ানটা কি বলেছে? V1 রাখতে হবে, মানে ভার্বের প্রেজেন্ট ভার্ব। তাহলে এখানে আই ওয়ান এর সঙ্গে কিনতে, এই যেখানে দেখো দিয়ে আছে। তাহলে আমরা মেন ভার্ব ইউজ করলাম সাবজেক্টের পর, তারপর কি মেন ভার্ব V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আই ওয়ান, তারপর কি? তারপর হচ্ছে কিনতে, কিনতে, যেতে, খেতে, ঘুমাতে, এগুলো সব কিন্তু সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ অক্সিলারি ভার্ব। এগুলো আমরা টু বাই। তাহলে আই ওয়ান্ট টু বাই, এরপর কি বলেছে? অবজেক্ট। এটা কি হলো? অক্সি। এটাকে অক্সি বলে, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। তাহলে কি কিনতে চাই? উত্তরটা যেটা পাবো, মূল ভাগকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা অবজেক্ট বলি। তাহলে মূল ভাগ কে ছিল? ওয়ান। কি চাই? এক প্যাকেট লবণ। তাহলে এক প্যাকেট লবণটাই হচ্ছে এই বাক্যের অবজেক্ট। তাহলে এ প্যাকেট অফ সল্ট, এ প্যাকেট অফ সল্ট। তাহলে এইভাবে তোমাদেরকে বাক্য মেক করতে হয় এবং তুমি দোকানদারকে জিজ্ঞাসা করতে পারো যে এর দাম কত। বাক্যটা লিখছি দেখো। দোকানদারকে তুমি জিজ্ঞাসা করতে পারো তোমরা যে এর দাম কত। এটা প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা এই বাক্যটাকে কিভাবে লিখবো? এটা দ্বিতীয় সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সটা এর দাম কত। তাহলে এখানে হাউ মাচ ইট ইজ। তোমরা এইভাবে সংখ্যায় বলতে পারো হাউ মাচ। এই বাক্যের কোনো মেন ভাগ নেই, সেই জন্য আর বাক্যের কোনো প্রাইস জানতে চাইলে
হাউ মাচ দিয়ে তোমাকে কোশ্চেন করতে হবে। ইট মিনস কি না, এই প্যাকেট অফ সল্ট, তাহলে ইটটা কি? ইটটা আমরা যেহেতু প্রথমে আমি বলেছিলাম যে আমি এক প্যাকেট লবণ কিনতে চাই, তাহলে ইট মিনস এ প্যাকেট অফ এ প্যাকেট অফ এ প্যাকেট অফ সল্ট। তাহলে কি এটা হচ্ছে সাবজেক্ট, আর এর দাম হাউ মাচ ইট, এখানে একটা বিভার্বের সাহায্য নিতে হয়। যেহেতু তুমি দোকানদারের সাথে মুখোমুখি কথা বলছো, সেখানে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ বিভার্ব ইজ আমার ব্যবহার করতে পারো। হাউ মাচ ইট ইজ, এর দাম কত। এরপর দোকানদার তোমাকে উত্তর দেবে, নিশ্চয়ই সে তার একটা উত্তর দেবে যে এই প্যাকেট এক প্যাকেট লবণের দাম, 3 নম্বর বাক্যটা আমি দেখো, দোকানদার তোমায় বললো এক প্যাকেট লবণের দাম দাম 30 টাকা। 30 টাকা, তাহলে এটাকে কিভাবে লিখবে? এই বাক্যটার মধ্যে কোনো মেন ভার্ব আছে কি? এই বাক্যটার মধ্যে কোনো মেন ভার্ব নেই। তাহলে এই বাক্যটাকে যদি ট্রান্সলেট করতে হয়, আমরা যে বাক্যে মেন ভার্ব থাকে না, তাহলে এখানে কি, যে বাক্যে মেন ভার্ব থাকে না, যে বাক্যে মেন ভার্ব, যেমন চাওয়াটা মেন ভার্ব, খাওয়াটা মেন ভার্ব, এগুলো কি মেন ভার্ব। তাহলে যে বাক্যে মেন ভার্ব থাকে না সেখানে বিভার্ব বিভার্ব অর্থাৎ ইজ, am, are, was, were, এগুলো কিন্তু ব্যবহার করতে হয়। তাহলে যে বাক্যে মেন ভার্ব থাকে না সেখানে বিভার্ব ইজ, am, are, was, were, এগুলো কিন্তু ব্যবহার করতে, ইজ অথবা am অথবা আর একসঙ্গে ব্যবহার করবে না। ইজ অথবা am অথবা আর অথবা was অথবা were ব্যবহার করতে হয়, বুঝছে? তাহলে এক প্যাকেট লবণের দাম 30 টাকা। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? দোকানদার তোমায় বললো এক প্যাকেট লবণ, তাহলে এটাকে আমরা আগে বলেছিলাম এটা একটা ফ্রেজ, এ প্যাকেট অফ সল্ট, এ প্যাকেট অফ সল্ট। তাহলে এই টোটালটা হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। তাহলে এ প্যাকেট অফ সল্ট, এ প্যাকেট অফ সল্ট, এরপর কি আমরা প্রাইসটা যোগ করে দিতে পারি, রুপিস। এরপর কি এই বাক্যের মধ্যে কোনো মেন ভার্ব নেই। তাহলে এই রুপিসের পর আমাকে কিন্তু একটি বিভার্বের সাহায্য নিতে হবে। তাহলে প্যাকেট অফ সল্ট প্রাইস, এটা টোটালটাকে আমি যদি সাবজেক্ট হিসাবে ধরি, তাহলে এখানে একটি বিভার্ব তোমাকে দিতে হচ্ছে। তাহলে এখানে বিভার্বটা কি দিলাম, ইজ। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স আমি বাক্যটা ট্রান্সলেট করছি ইজ। তাহলে যে বাক্যে মেন ভার্ব থাকে না সে বাক্যে বিভার্বের সাহায্য নিতে হয়, ইজ, am, are। তাহলে ইজ 30 রুপিস, এই 30 লিখলেও হবে, কারণ তোমাদের যেহেতু রুপিসটা আমি একবারে লিখেছি, তাহলে দোকানদার তোমার বলবে যে প্যাকেট অফ সল্ট ইজ 30। তারপর তুমি দোকানদারকে জিজ্ঞাসা করতে পারো, কি জিজ্ঞাসা করবো, যে তোমার দোকানে কি কোনো বাদামি রঙের রুটি এবং দুধ আছে বা চিনি আছে? তাহলে তুমি প্রশ্নটা করতে পারো যে তোমার দোকানে বা তোমার বা আপনার দোকানে একই বিষয়, তোমার দোকানে কি রুটি, বাদামি রুটি লিখতে পারো তুমি এখানে, ব্রাউন ব্রেড। তোমার দোকানে কি রুটি এবং দুধ আছে? দুধ আছে।
তাহলে এটা হচ্ছে 3 নম্বর বাক্য, এটা দোকানদারকে তুমি প্রশ্ন করছো। তাহলে এই বাক্যটাকে আমি কিভাবে ট্রান্সলেট করবো বা কিভাবে বলবো ইংরেজি? তাহলে তোমার দোকানে কি রুটি এবং দুধ আছে? তাহলে এই বাক্যটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনই হবে। কোন গঠনে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্যের শেষে, সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা রুলস আছে, বাক্যের শেষে ব্যক্তিগত আছে বোঝালে কর্তার পর হ্যাজ অথবা হ্যাভ বসে। কিন্তু বাক্যটা আছে একটা প্রশ্নবোধক বাক্য, তাহলে তার আগে আমাকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে এখানে কি সিম্পল প্রেজেন্ট টেন্স যদি আমি গঠনটা একটু দেখাই তোমাদেরকে, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটা যদি দেখাই, এখানে বাক্যের শেষে সিম্পল প্রেজেন্ট টেন্সের মেন গঠনটা তোমাদেরকে রেখেছি সাবজেক্ট প্লাস V1 প্লাস প্রেজেন্ট ফর্ম, সরি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের আরেকটা নিয়ম আছে, বাক্যের শেষে ব্যক্তিগত আছে বোঝালে কর্তার পর হ্যাজ অথবা হ্যাভ বসে। কিন্তু এখানে আছে বাক্যটা প্রশ্নবোধক, তাহলে প্রশ্নবোধক বাক্যের আগে অক্সিলারি ভার্ব অর্থাৎ ডু অথবা ডাজ এর সাহায্য নিতে হয়। তাহলে আমি দোকানদারকে এখানে কোন গঠনে হবে বাক্যটা? এই বাক্যটা কোন স্ট্রাকচার হবে? ডু প্লাস সাবজেক্ট প্লাস আছে বোঝালে হ্যাজ অথবা হ্যাভ, প্রশ্নবোধকের জন্য ডুটা ব্যবহার করা, আর না হলে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস এখানে অবজেক্ট বসবে, মেন ভার্বটা বসবে না। তাহলে এখানে গঠনটা দেখো, ডু প্লাস সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস অবজেক্ট। এই যে তোমার দোকানে কি রুটি এবং দুধ আছে, তাহলে এই বাক্যটাকে আমি কিভাবে বলবো? তাহলে এখানে এই বাক্যটাকে যদি আমাকে বলতে হয়, ডু, তারপর কি ডু প্রথমে বসিয়েছে, তারপর কি সাবজেক্ট, সাবজেক্টটা কি আছে? সাবজেক্টটা হচ্ছে তোমার, তোমার মানে এখানে ইওর নয়, ইউ হবে, তুমি বা তোমার একই অর্থ ইউ, তাহলে ডু ইউ এটা সাবজেক্ট, ডু ইউ, তারপর কি হ্যাজ অথবা হ্যাভ, তাহলে এখানে ইউ এর ক্ষেত্রে হ্যাভ বসে, হ্যাজ হ্যাভটা কোথায় বসে? আই উই ইউ, এদের ক্ষেত্রে হ্যাজ না বসে হ্যাভ বসে। তাহলে ডু ইউ হ্যাভ প্লাস অবজেক্ট, অবজেক্ট কি দুটো অবজেক্ট আছে এখানে, দুটো অবজেক্ট কি আছে? রুটি এন্ড দুধ। তাহলে ডু ইউ হ্যাভ ব্রেড এন্ড মিল্ক, তাহলে হবে ডু ইউ হ্যাভ ব্রেড এন্ড মিল্ক। বা আমি তার দোকানে দুধ চিনি রুটি আছে কিনা জিজ্ঞাসা করছি তাকে, আরো ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করছি, তাহলে কি হবে? ডু ইউ হ্যাভ এনি ব্রাউন ব্রেড, মিল্ক, সুগার, etc. To follow this structure, which structure I had shown you, you can use this structure to make the different types of sentences. Many sentences, you can make the many sentences based on the structure. দোকানদার কি বলবে উত্তর দিলে? দোকানদার তোমাকে বলবে হ্যাঁ আছে, হ্যাঁ আছে। এই বাক্যটাকে আমরা কি বলবো সংক্ষেপে? দোকানদার বলবে ইয়ে, এভরিথিং রিমেন্ড, রিমেন্ড মানে থাকা বা আছে, এই ধরনের করতে পারি। এভরিথিং হ্যাজ রিমেন্ড, প্রত্যেকটা জিনিসই আছে। এবারে তুমি প্রাইস জানতে চাও যে হাউ মাচ, হাউ মাচ দোজ থিংস প্রাইস, যেমন আমরা প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে এক প্যাকেট লবণের দাম কত, হাউ মাচ ইট ইজ, তোমরা এইভাবে বলতে পারো যে হাউ মাচ দোজ আর, মানে হাউ মাচ দোজ আর মানে ওগুলোর কত কত দাম আছে, কত দাম আছে, তোমরা এইভাবে প্রশ্ন করতে পারো। তাহলে আমরা এই বাক্যগুলোকে একবার এক ঝলকে তোমরা আমার সাথে রিপিট করো। ইউ উইল স্পিক উইথ মি। ফার্স্ট আমি দোকানদারকে বলছি, ডিরেক্টলি একদম ইংলিশে যাচ্ছে, দেখো আর বাংলাতে প্রবেশ করবো না।
মানে এটা বিগিনার্সদের জন্য বাংলা সেন্টেন্স গুলো আমি দেখাচ্ছি, কিন্তু একটু ইন্টারমিডিয়েট লেভেলে চলে গেলে তখন বাংলাটাকে অ্যাভয়েড করে ডাইরেক্ট ইংরেজিতে বলার চেষ্টা করতে হবে, তবেই তোমরা এই ভাষা শিখতে পারবে। আমি বাস্তবটা তোমাদের সামনে তুলে ধরলাম। অনেকে অনেক রকম দেখাবে, অনেকেই অনেক বাংলাদেশি চ্যানেল আছে যারা সারা জীবন ট্রান্সলেশনই শিখিয়ে যাচ্ছে স্পোকেন ইংলিশের নামে। এখানে দেখো, আমরা 1 প্যাকেট লবণ কিনতে চাই, আমরা বলেছিলাম ডাইরেক্টলি। তাহলে এখানে ট্রান্সলেশন না করে আমরা ডিরেক্টলি কি বলবো? আই ওয়ান্ট টু বাই এ প্যাকেট অফ সল্ট। আই ওয়ান্ট টু বাই এ প্যাকেট অফ সল্ট। তাহলে আই ওয়ান্ট টু বাই এ প্যাকেট অফ সল্ট, আমি 1 প্যাকেট লবণ কিনতে চাই। এই বাক্যটা যদি তুমি দেখো এইভাবেই বলবা। তোমার ধরো দুধের প্রয়োজন, আমি 1 প্যাকেট দুধ কিনতে চাই, কি বলবে? আই ওয়ান্ট টু বাই এ প্যাকেট অফ মিল্ক। আবার ধরো মাস্টার্ড অয়েল কেনার প্রয়োজন আছে তোমার, আই ওয়ান্ট টু বাই এ প্যাকেট অফ মাস্টার্ড অয়েল। Or you may speak, I want to buy 1 liter mustard oil. How much is it price? The shopkeeper will tell you the price of 1 liter mustard oil is 200 rupees. In this way, you may make lack of sentence. If you want to practice daily sentences, new sentences, if you want to make your practice continuing with me, you will subscribe my channel. Don't forget to subscribe this channel. Thank you, dear friends.